ঢাকা, নরসিংদী, গাজীপুর সহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প। আতঙ্কে বাসিন্দারা। ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো সারা দেশে প্রতিষ্ঠান করার নির্দেশনা। ড্রাম চিমনি ব্যবহার ও কাঠ পোড়ানোর অভিযোগ। মাগুরায় 3টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর। নিয়মিত অভিযান চালানোর ঘোষণা। এবং সংযোগ লাইন বসানো হলেও আটকে আছে খুলনা বিসিকে গ্যাস সরবরাহ। আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারী। বিদ্যুতের উচ্চ মূল্যে বাড়ছে উৎপাদন ব্যয়। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ঢাকা, নরসিংদী ও গাজীপুর সহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বিভিন্ন স্থাপনায় থাকা মানুষজন আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে বিকেল 4টা 15 মিনিট 47 সেকেন্ডে ভূকম্পন স্থায়ী হয়, যার মাত্রা ছিল 3.6। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে বুধবার গভীর রাতে সিলেটে 3.4 মাত্রার ভূমিকম্প হয়। তার আগে গত 21 নভেম্বর সারা দেশে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রাস্তাঘাটে অনেক নেমে গেছে, মানুষ আতঙ্কিত হয়ে। এবং এই ভূমিকম্প কেন হচ্ছে বারবার, এটা আমরা এভাবে কিছু জানি না। নরসিংদী এখন ভূমিকম্প আতঙ্কের একটা স্থান হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন থেকে আমরা যাতে এটা আগাম খবরটা যাতে পাই, এটা বাংলাদেশ সরকারের কাছে এটা আমাদের আবেদন। ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো সারা দেশে প্রতিষ্ঠান করার ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টাবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজুক, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, মানব পাচার ও চোরাচালান দমন অধ্যাদেশের খসড়া সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ আইনের অনুমোদন দেওয়া হয়। প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে। আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকেট ফিচার আছে কিনা, এটা কি ভূমিকম্প কে প্রতিহত করতে পারবে কি, বা এটা কি সহনীয় কিনা। সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশেরই আসলে কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত 6টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রাজুক। সকাল থেকে দুপুর পর্যন্ত ভূমিপল্লী এলাকায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবন পরিদর্শন করে আইআইবি ও রাজুক। এ সময় ভূমিকম্পে হেলে পড়া 3টি ভবন সহ 6টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে তারা। পরে প্রতিটি ভবনে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বসবাসকারীদের সরিয়ে ভবনগুলো দ্রুত খালি করতে বাড়ির মালিকদের নির্দেশ দেন প্রতিনিধি দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বলেন, ভবনগুলো নির্মাণের সময় ফাউন্ডেশন, বেসমেন্ট, পাইলিং দুর্বল থাকায় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিতরে কোনো স্ট্রাকচারাল ক্র্যাক আমরা দেখিনি, যেটা কলাম কিংবা বিমের যে সমস্যা হলে হয়। এটা হয়েছে ফাউন্ডেশন অপ্রতুলতার জন্য এটা হয়েছে। যেহেতু একটা ভবন অন্য ভবনের দিকে হেলে আছে, পার্শ্ববর্তী ভবনটাও বলতে পারবো না যে এটা নিরাপদ আছে। সেক্ষেত্রে 6টা ভবনকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে নোটিফাই করেছি। কুষ্টিয়া অঞ্চলে দিন দিন অশান্ত হয়ে উঠছে পদ্মা। স্থানীয় 4টি গ্রুপ প্রকাশ্যে অস্ত্র নিয়ে নিয়মিতই পদ্মা নদীতে মহড়া দিচ্ছে। অবৈধ বালু উত্তোলন, চর দখল, আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই হচ্ছে সংঘর্ষ। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। কার্গো জাহাজকে গুনতে হচ্ছে চাঁদা। নদী থেকে অবৈধ বালু উত্তোলন, চর দখল, আধিপত্য বিস্তার নিয়ে প্রায় হচ্ছে সংঘর্ষ। সব মিলিয়ে শুষ্ক মৌসুমে শান্ত পদ্মা এখন অশান্ত। স্থানীয় 4টি গ্রুপ প্রকাশ্যে অস্ত্র নিয়ে নিয়মিত পদ্মায় মহড়া দিচ্ছে। গত 6 মাসে গ্রুপগুলোর সংঘর্ষে পদ্মায় 4 জন নিহত ও 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। এসব বাহিনী সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কিত পদ্মাপাড়ের বাসিন্দা ও ব্যবসায়ীরা। অস্ত্র দেখায়,
যে তোরা নিছিস যা, কিন্তু আমরা তা যাই না, আমার মারধর করে আমার টাকা পয়সাগুলি কেড়ে নিছি। আর বৈদ্যুতরা থেকে বালু নিয়ে আসতে আমার এরকম মারধর করে ভয়টা দেখায়। তারা কয় যে অবৈধ চরে যায় বালু লিয়ে আসা লাগবি, ডাকের চরে যাওয়া যাবি না। আর আমরা এই তেলে খুব অশান্তির মধ্যে আছি। আমরা চাচ্ছি শান্তিভাবে সুস্থভাবে চট্টগ্রাম সুস্থভাবে চলে। পদ্মা নদীতে শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। আমরা এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে নদীতে তৎপর আছি, কেউ অবৈধভাবে বালিয়ে তুলতে পারবে না। মোবাইল কোর্ট পাশাপাশি যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে এই যাতে পদ্মা নদীতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে, খুব শীঘ্রই এটির আমরা ইফেক্টিভ একটা রেজাল্ট দিতে পারব। পুলিশের তথ্য মতে পদ্মা নৌপথে গত 2 মাসে হত্যাসহ বিভিন্ন অপরাধে কুষ্টিয়া ও পাবনার বিভিন্ন থানায় 15টি মামলা হয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মাগুরায় অবৈধভাবে পরিচালিত 3টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সদর উপজেলার কচুন্দি ইউনিয়নের পাথুরিয়া, বাগবাড়িয়া ও মোহাম্মদপুর উপজেলায় দিনব্যাপী অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় ড্রাম চিমনি ব্যবহার ও কাঠ পোড়ানোর অভিযোগে মেসার্স মা ব্রিক্স, এমআরএস ব্রিক্স সহ 3টি ইটভাটা এক্সাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া যেসব ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে সেগুলোতেও অভিযান চালানো হবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাইপাস মহাসড়কে 30টিরও বেশি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। বেলা 11টা থেকে দুপুর পর্যন্ত সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এ উচ্ছেদ অভিযান চালায়। এ সময় সড়কের পাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি পরিবহনের কাউন্টার ভেঙে ফেলা হয়। উচ্ছেদকে ঘিরে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা প্রায় 1 কিলোমিটার লম্বা ও 60 ফুট চওড়া সড়কটি নগরীতে প্রবেশের প্রধান সড়ক, কিন্তু এটির অধিকাংশ স্থানে অবৈধ দখলদার থাকায় কেসিসি সড়কটি বুঝে নিতে অস্বীকার করে এবং সড়ক উন্নয়ন প্রকল্প থমকে যায়। তাই জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান। বাংলার সময় আরো থাকছে। মোংলা বন্দরে অসম্পূর্ণ 2টি জেটিভি নির্মাণ বন্ধ প্রায় 2 বছর। প্রকল্প বাস্তবায়ন নিয়ে শঙ্কা, নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। খুলনা বিসিক শিল্প এলাকায় সংযোগ প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পরও আটকে আছে গ্যাস সরবরাহ। আড়ংঘাটা থেকে বিসিক শিল্প নগরী পর্যন্ত 8 কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হয়েছে গত অগাস্টে। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা অঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে 2024 সালের জুনে আড়ংঘাটা এলাকার গ্যাস স্টেশন থেকে বিসিক এলাকায় গ্যাস সরবরাহের জন্য পাইপ স্থাপন করে সুন্দরবন গ্যাস কোম্পানি। 18 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপন শেষ হয় গত আগস্ট মাসে। তবে বিসিক শিল্প এলাকায় গ্যাস সংযোগ দিতে এখন নতুন জটিলতা। দীর্ঘদিন ধরে গ্যাসের আশায় থাকা ব্যবসায়ীরা হতাশ। তাদের অভিযোগ, বিদ্যুতের অতিরিক্ত মূল্যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক ব্যবসায়ী। উৎপাদন খরচ বৃদ্ধিতে রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে বহু প্রতিষ্ঠান। গ্যাসের সংযোগের জন্য তো বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি অ্যাপ্লাই করে, কিন্তু দেখা যাবে ওই অ্যাপ্লাই পর্যন্ত শেষ, কার্যক্রম ওই জায়গায় স্থগিত। আমাদের গেট পর্যন্ত আসার পরেও আমরা ভাবছিলাম হয়তো আমাদের কাছে দোরগোড়ায় পৌঁছাবে, কিন্তু কি অজানা কারণে এখনো পর্যন্ত গ্যাসটা আমাদের কাছে আসলো না। আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। র ম্যাটেরিয়ালগুলো আছে যেগুলো প্রোডাকশন আমরা তৈরি করি, এগুলোর ক্ষেত্রে গ্যাস হলে আমাদের ব্যবসায় আরও উত্তরোত্তর উন্নতি হবে বলে আমরা মনে করি। এটা তো আদালতের সংশ্লিষ্ট, তো এই জন্য আর কি আমাদের একটু ব্যাগ পোহাতে হচ্ছে। তো আশা করি যে বাকি যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে, যারা অনেকে আছে হস্তান্তর করবে, তো এখানে অন্যান্য যারা সম্ভাব্য শিল্প প্রতিষ্ঠান তারা হস্তান্তরের মাধ্যমে এটার এই সুযোগটা নিতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, গ্যাস সংযোগের অভাবে বিসিক এলাকায় নতুন বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন না, বাড়ছে না অর্থনৈতিক গতিশীলতাও। গ্যাস সংযোগ থাকলে এই অঞ্চলে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে এবং এখানকার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সুন্দরবন গ্যাস কোম্পানি জানায়, সংযোগ অনুমোদনের জন্য পেট্রোবাংলাকে দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছেন তারা। আমাদের ঊর্ধ্বতন যারা আছে পেট্রোবাংলা মন্ত্রণালয়, সবাই আসলে খুলনার ব্যাপারে খুবই বিষয়টা নিয়ে খুব চিন্তা করছেন, যেখানে যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, কর্মসংস্থান হয়। খুলনার বিসিক শিল্প এলাকায় 240টি প্লটে 84টি শিল্প ইউনিট রয়েছে। এর মধ্যে 10টি ইউনিট বর্তমানে বন্ধ রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
মোংলা বন্দরে অসম্পূর্ণ দুটি জেটি নির্মাণ কাজ বন্ধ রয়েছে প্রায় 2 বছর ধরে। পিপিপির মাধ্যমে এই প্রকল্পের কাজ 2018 সালে শুরু হলেও তা শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষ ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে নির্ধারিত নতুন সময়ে কাজ শেষ হবে। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। বার্ষিক 1 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জনে 2018 সালে মোংলা বন্দরে নতুন দুটি জেটি নির্মাণ কাজ শুরু হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রকল্পের মধ্যে আছে 22 একর জায়গার উপর বর্তমান জেটির পাশেই 183 মিটার দীর্ঘ দুটি জেটি, একটি কন্টেইনার ইয়ার্ড, ফুয়েল স্টেশন, মাল্টিপারপাস ভবন, ওয়ার্কশপ বিল্ডিং সহ মোট 7টি ভবন নির্মাণ। ব্যয় ধরা হয়েছে প্রায় 1800 কোটি টাকা। 2024 সালের শুরুর দিকে হঠাৎ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এর আগে প্রকল্পের কাজের অগ্রগতি হয় 62%। বন্দর কর্তৃপক্ষের দাবি, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কাজ শুরুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধ থাকার কারণে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি। ইতিমধ্যে কিন্তু আমরা একটা মিটিংও করেছি তাদের সাথে, এবং তারা তাদের আশ্বস্ত করেছে যে দ্রুত সময়ের ভিতর কিন্তু তারা কাজ শুরু করবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে আর্থিক সংকটের কারণে আপাতত কাজ বন্ধ থাকলেও দ্রুত নতুন করে কাজ শুরু করবেন তারা। আমাদের কিন্তু 62% কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মেইন কাজগুলি কমপ্লিট। এখন যে কাজটা আছে আমাদের, এটা আমরা যদি শীঘ্রই অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে এবং আমরা কমপ্লিট করে ফেলব। আশা করি আমরা 26শে ডিসেম্বরের ভিতরে আমাদের কাজ কমপ্লিট হবে। বেসরকারি উদ্যোগকে স্বাগত জানালেও অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বন্দরের সামগ্রিক পরিকল্পনা বাধাগ্রস্ত করে। এখানে ইপিজেড রয়েছে, অর্থনৈতিক ইকোনমিক জোন রয়েছে, শিল্প কলকারখানা রয়েছে, যার সঙ্গে হয়তো সামগ্রিক পরিকল্পনাটা জড়িত। যেটি নির্মাণটা বিলম্ব হয়ে থাকে তাহলে সেটা অন্য গভর্নমেন্টের পরিকল্পনাটাকেও প্রভাবিত করবে। মোংলা বন্দরের সঙ্গে 30 বছরের চুক্তি অনুযায়ী 2 বছরের নির্মাণ ও 28 বছরের অপারেশন কার্যক্রম চালানোর কথা রয়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। সকালে জয়দেবপুর জংশনে এসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন, যাত্রীদের নানা অভিযোগ সম্পর্কের খোঁজ খবর নেন। এ সময় তিনি বলেন, গাজীপুরবাসীর নানা অভিযোগের ভিত্তিতে জংশন পরিদর্শনে এসেছেন। রেল যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। প্ল্যাটফর্মটাকে বাড়ানো, তুরাগ ভার্সেস জয়দেবপুর এক্সপ্রেস যেটা, এইটা আর একটা দাবি হচ্ছে যে ওই যে ওখানে যে বাইপাস যেটা, হ্যাঁ, তো এইগুলো সবগুলোই আমরা নিয়ে যাচ্ছি আজকে। এটা দেখার জন্য অ্যাকচুয়ালি আসলাম। আপনাদের দাবি দেওয়া একরকম আছে, কিন্তু আমাদের ক্যাপাবিলিটিটাও হয়তো ওই পরিমাণ হয়তো নেই, তাই না? এটা বাংলাদেশ তো একটা অত রিচ কান্ট্রি একটা না, হ্যাঁ, টেকনিক্যালি শুরু হয়ে গেছে, ফাইন্যান্সিয়ালি শুরু হয়ে গেছে। তো এগুলো সব কিছু আমাদের মিলামিশে আমাদের একটা পয়েন্টে আসতে হবে যেটা আপনাদের জন্য কাজ করে, যেটা আমরা করতেও পারি। চোরাচালান বিরোধী অভিযানে চলতি মাসে খাগড়াছড়ি সীমান্তে পৃথক অভিযানে 6 কোটির অধিক টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। সকালে সীমান্তবর্তী পানছড়ির লোগাং জোনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ 540 কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই ফলশ্রুতিতে চলতি মাসে পৃথক অভিযানে 6 কোটি 31 লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। সিলেটের বিয়ানীবাজার থেকে পরিত্যক্ত অবস্থায় 550 গুলি সহ একটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকালে কুড়ার বাজার এলাকার আঙ্গুরা মোহাম্মদপুর সাকিনের একটি কাঠ বাগানে অভিযান চালায় র্যাব। এ সময় ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় 535টি এয়ারগানের গুলি এবং একটি বিদেশি এয়ারগান উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যালোচনায় এটি সচল অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব। পরে উদ্ধারকৃত এয়ারগানটি বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়। বরগুনায় স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে এক দিনমজুরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লাইলাতুল ফেরদৌস এ রায় দেন।
2024 সালের 9 সেপ্টেম্বর সকালে মক্তবে যাওয়ার সময় 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে মহাসিন কাজী নামে এক দিনমজুর। পরদিন ভুক্তভোগীর মা বেতাগী থানায় মামলা করলে গ্রেফতার করা হয় মহাসিনকে। 14 মাসের বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত মহাসিনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। ফরিদপুরের সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ ফয়েজ আহমেদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দুপুরে জেলার আদালত চত্বরে এই কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমবায় ব্যাংকের গ্রাহকরা। এ সময় তারা অভিযোগ করেন, শেখ ফয়েজ 2024 সালের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। সে জামিনে বাইরে আসলে আবারও স্বৈরাচারের দোসরদের সংগঠিত করার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে জামিন না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এর আগে 27 নভেম্বর সন্ধ্যায় ফরিদপুরের গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্স থেকে শেখ ফয়েজ আহমেদকে গ্রেফতার করা হয়। দীর্ঘ 1 যুগ পর সংস্কার কাজ শুরু হয়েছে সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কে। কাজে ধীরগতি, সড়কে গর্ত ও ধুলায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। এদিকে সড়কটি দিয়ে চলাচলে প্রায় বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সংস্কার কাজ চলছে সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কে। একপাশে গর্ত করে ফেলা হয়েছে বালু, চারদিকে ঢেকে গেছে ধুলায়, আর এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে গেছে সড়কটি। চলাচল অনুপযোগী হয় 1 যুগ পর শুরু হয় সংস্কার। তবে কাজে ধীরগতির অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসী বলছে ঠিকাদার নিজের ইচ্ছে মতো কাজ করছেন। সড়কে গর্ত ও ধুলায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। এদিকে সড়কটি দিয়ে চলাচল করে প্রায়ই বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। বহুত দিনের এই রোডটা কোনো সংস্কার হচ্ছে না, আমরা গাড়ি ঘোড়া চালাই আর খাতি পাচ্ছিস না। টায়ার মায়ের বাসটা হচ্ছে, পাংচার হচ্ছে, এই গাড়ি রাস্তার জনিত গাড়ি চালাইতে পারি না। সেই ধরনের কাজের গতি নিয়ে মানুষের খুব কষ্ট হচ্ছে। এই এলাকার মানুষের ধুলো বালি একটা আরো বিরাট ঝামেলা ভোগ করতে হচ্ছে মানুষ। খারাপ হওয়ার কারণে আমরা যারা স্কুল শিক্ষার্থী আছি, কলেজ শিক্ষার্থী আছি, তারা আমরা ভালোভাবে রাস্তায় চলাচল করতে পারি না। রাস্তাটা অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের জন্য সড়ক ও জনপথ সহ স্থানীয় সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করছি। সড়ক বিভাগ বলছে 2026 সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও কাজ শেষ করতে প্রয়োজন আরও 1 বছর। কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, আমাদের বিভিন্ন প্যাকেজে প্রায় 19টা কালভার্টের কাজ শুরু হয়েছে। এছাড়া আমাদের রাস্তা দিয়ে রিকনস্ট্রাকশন এবং ওয়াইডেনিং এর কাজও শুরু হয়েছে। তো আমাদের এই প্রকল্পের মেয়াদ আছে 2026 জুন পর্যন্ত। আসলে যেটা খুব অল্প সময়, এই সময়ের মধ্যে আসলে শেষ হবে না। এই প্রকল্পটা আশা করি 2027 জুনের মধ্যে, অর্থাৎ আগামী 1.5 বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলব। সড়ক বিভাগের তথ্য মতে সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কের 62 কিলোমিটার অংশ সংস্কারে ব্যয় ধরা হয়েছে 565 কোটি টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। সেতু নির্মাণের 9 বছরেও হয়নি সংযোগ সড়ক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমার নদের ওপর নির্মিত সেতুর দুপাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না। চলাচলের উপযুক্ত না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। মাহফুজ মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর ও বক্সিপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে কুমার নদ। আর এই নদের উপর 2016 সালের ডিসেম্বরে কুমার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে 2017 সালের জুনে শেষ হয়। 60 মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের কাজ পায় আলমডাঙ্গা ঠিকাদারি প্রতিষ্ঠান শরীফুল ইসলাম ট্রেডার্স। নির্মাণে ব্যয় হয়েছে 56,89,000 টাকা। তবে সেতু নির্মাণে 9 বছর পার হলেও চলাচলের জন্য নির্মাণ করা হয়নি দুই পাশের সংযোগ সড়ক। এতে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি কৃষি পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ধান, পাট, ভুট্টা নিজাতে দেখা যাচ্ছে আমাদের খুব কষ্ট হয়। দুই গ্রামের মানুষের মাঠের যে ফসল সেগুলো তুলতে পারে না, যার কারণে মানুষের চরম দুর্ভোগ হয়েছে। রাস্তাটা হলে আমাদের সবার পক্ষে যে সুবিধা হয়। সংযোগ সড়ক স্থাপনের পর ব্রিজটি চালু হলে আলমডাঙ্গার 10 গ্রামের মানুষের যাতায়াত সুবিধা হবে। বর্তমানে কালিদাসপুর ও ডাউকি ইউনিয়নের প্রায় 30,000 মানুষ আলমডাঙ্গায় যাতায়াত করতে হয় 10 কিলোমিটারের বেশি পথ। 10 বছর ধরে ব্রিজটা হয়েছে, এপার ওপারে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। এই ব্রিজটি কোনো কাজেই আসছে না। প্রায় 57 লাখ টাকা সরকারের
শুধুই গচ্চা। নতুন প্রকল্প পেলে সংযোগ সড়ক স্থাপন করা হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সামনে যে বরাদ্দ আসুক অথবা আমাদের হলো ইজিপিপি একটা কার্যক্রম আছে, এটা রিসেন্ট শুরু হওয়ার কথা। যদি শুরু হয় তাহলে আমি ইমিডিয়েট এটা হলো এই রাস্তাটা সংস্কার করে জনগণ যেহেতু অবাধ চলাচল করা পারে সেই ব্যবস্থা করে। কুমার সেতুটি নির্মাণের ব্যয় হয়েছে ৫৬,৮৯,০০০ টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দেখছেন বাংলা সময়। শীতে ডেঙ্গুর প্রকোপ কমার কথা থাকলেও যশোরে বেড়েছে। গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে সংক্রমণ। রোগীদের অভিযোগ, মশা নিধনে কার্যকরী উদ্যোগ না থাকায় এই পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। অবশ্য মশার বংশ বিস্তারের জন্য জলাবদ্ধতাকে দুষছেন সিভিল সার্জন। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম মাজাদের ছবি নিয়ে রিপোর্ট। পুরোপুরি শীতের আবহ বিরাজ করছে যশোরে। প্রতি বছর এই সময় ডেঙ্গুর প্রকোপ কমলেও এবছর উল্টো। গত সেপ্টেম্বরে জেলার হাসপাতালগুলোতে 202 জন, অক্টোবরে 339 জন ও চলতি মাসের এখন পর্যন্ত প্রায় 300 রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি থাকছেন, তবে তাদের বেশিরভাগ সদর ও অভয়নগর উপজেলার বাসিন্দা। রোগীদের অভিযোগ, মশা নিধনে কার্যকরী উদ্যোগ না থাকায় এ রোগ বাড়ছে। আর রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। প্রায় 1 মাস ধরে জ্বর, 3 দিন আগে পরীক্ষা করা হয়েছে, ডেঙ্গু ধরা হয়েছিল। ইউনিয়ন পরিষদে এই মশা নিধনের জন্য কোনো কার্যক্রম আমি এখনো দেখি না। আমরা প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের এখানে মৃত্যুর কোনো ঘটনা এখানে ঘটে নাই। অবশ্য মশার বংশ বিস্তারের জন্য জলাবদ্ধতাকে দুষছেন সিভিল সার্জন। ডেঙ্গুর কারণ হচ্ছে যে যেসব জায়গায় জলাবদ্ধতা আছে সেসব জায়গায় মশা জন্মানোর একটা ব্যবস্থা আছে, যার কারণে এইগুলো চলমান রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত যশোরে 1200-ও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সময় সংবাদ, যশোর। অবকাঠামো ও চিকিৎসা সংকটে বাগেরহাটের একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্র। অ্যানাস্থেশিয়া ও সার্জারি বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সিজারিয়ান অপারেশন। 2 জন চিকিৎসকের মধ্যে শূন্য একটি মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদ। অন্যদিকে জরাজীর্ণ ভবনে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালটির কার্যক্রম। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, দেয়ালে ফাটল ও স্যাঁতসেঁতে। জনবল ও অবকাঠামো সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বাগেরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। বিশ্বজ্জার হাসপাতালের জন্য মাত্র 8টি পদ রয়েছে। এর মধ্যে অ্যানেস্থেশিয়া ও সার্জারি বিশেষজ্ঞ না থাকায় বন্ধ সিজারিয়ান অপারেশন। 2 জন চিকিৎসকের মধ্যে শূন্য একটি মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদ। অন্যদিকে জরাজীর্ণ ভবনে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাসপাতালটির কার্যক্রম। এখানে ভালো কোনো ডাক্তার সেভাবে পাওয়া যায় না। যখন থাকি অনেক সময় একজন ডাক্তার থাকে, তাকেই আমরা দেখাই। এখানে আসে ঠিক মতো আর কি ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার যদি একজন থাকে তাও ব্যস্ত থাকে। বিশেষজ্ঞ না থাকায় নবজাতক ও প্রসূতি মায়েদের সেবা দিতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। ঝুঁকির ভিতরে আসি, ফাটল ধরেছে, অ্যানেস্থেসিস্ট ডাক্তারও নেই, সার্জারি ডাক্তার নেই, যার কারণে আমরা রোগীগুলোকে সদরে রেফার করতে বাধ্য হই। এখানে ম্যান পাওয়ার কম, অ্যানেস্থেসিয়ার সমস্যা, একটা সিজার তো হতে গেলে একটা রোগীর মরণাপন্ন সমস্যা, সেই ধরনের প্রোটেকশন নাই। অতি সত্বর এই বিল্ডিংটা সংস্কার প্রয়োজন, পাশাপাশি এই যে শূন্য পদগুলো পূরণ করে একটা জেলার মা ও শিশু স্বাস্থ্য সেবা আরও সুন্দর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সমস্যার কোনো সমাধান দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। ভবনগুলোর নির্মাণ, মেরামত, সংস্কারের কাজ এইচডি ডিপার্টমেন্ট ওনারা করেন। ওনাদেরকে আমরা অবহিত করেছি, চিঠি লিখেছি। আর জনবলের সংকট এটা শুধু এখানে না, সারা দেশেই সংকট, এবং সরকার কাজ করছে, আমরাও চেষ্টা করছি। কর্তৃপক্ষের তথ্য মতে বাগেরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিদিন শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, বাগেরহাট। সময়। জনবল সংকটে বন্ধ হয়ে আছে ঝিনাইদহের শৈলকুপার মিনি মৎস্য হ্যাচারি। মাছ চাষিদের উন্নত মানের রেণু সরবরাহের উদ্দেশ্যে নির্মাণ করা হলেও প্রয়োজনীয় জনবল ও নিয়মিত তদারকির অভাবে প্রত্যাশিত সেবা কখনোই পাননি এই অঞ্চলের মানুষ। মৎস্য বিভাগ বলছে নতুন করে কার্যক্রম চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। লোটাস রহমান সোহাগের রিপোর্ট।
1982 সালে ঝিনাইদহের শৈলকুপার কোটপাড়ায় নির্মাণ করা হয় মিনি মৎস্য হ্যাচারি। শুরুর দিকে প্রাথমিক পর্যায়ে 2-1 বার রেণু উৎপাদন করা হলেও পরে মান নিয়ে চাষিদের অভিযোগ বাড়তে থাকে। চাহিদা কমে যাওয়ায় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় উৎপাদন। 1986 সালের দিকে পুরো হ্যাচারিটি পরিত্যক্ত হয়ে পড়ে। 2015 সালে আবারও কিছুদিনের জন্য পুনঃ উৎপাদন শুরু করে মৎস্য বিভাগ। জনবল সংকটের কারণে সে বছরই দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যায়। এরপর আর চালু হয়নি প্রতিষ্ঠানটি। দিন দিন নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ও অবকাঠামো। স্থানীয়রা বলছেন, হ্যাচারিটি বন্ধ থাকায় বাড়তি দামে বাইরে থেকে রেণু সংগ্রহ করতে হচ্ছে তাদের। এই হ্যাচারি থেকে নতুন উৎপাদন কখনো দেখিনি এবং গেটে বন্ধ থাকে, বাইরের লোকজন কেউ আসা যাওয়া করে, এরকম কিছু না। নতুন করে যদি এর কার্যক্রম শুরু হতো তাহলে হয়তো সাধারণ জনগণ এর থেকে অনেক সুফল ভোগ করতে পারত। আমি এই 5 বছরের ভিতর কখনো দেখলাম না হ্যাচারি পরিচর্যা হইলো বা হ্যাচারির কোনো কাজ আসলো। এত নোংরা ময়লা মাটি, এত মনে হয় না যে এটা সরকারি প্রতিষ্ঠান। সরকার এত টাকা দিয়ে হ্যাচারি করে যদি জনগণের কাজই যদি না লাগে তাহলে এটা করে লাভ কি? পুনঃ উৎপাদন হলে ভালো হয়তো। আমাদের এলাকার যারা চাষ করে, পুকুরে মাছ দেয়, তারা হলো এখান থেকে পুনঃ নিতে পারে সহজে। তবে শিগগিরই হ্যাচারিটি চালুর আশ্বাস মৎস্য বিভাগের। এই বছর থেকে প্রোডাকশনে যাওয়ার কথা। আমাদের এখানে গত 13 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমাদের বিভাগীয় যে পরিচালক স্যার সে আসছিল এবং খুব দ্রুত আমরা একজন লোক পাবো এবং তার মাধ্যমে এখানে প্রোডাকশন শুরু হবে ইনশাল্লাহ। মৎস্য অফিসের তথ্য মতে প্রতি মৌসুমে অন্তত 40 কেজি রেণু উৎপাদনের সক্ষমতা রয়েছে হ্যাচারিটির, যা থেকে পোনা মাছ উৎপাদন হবে 40 লাখের বেশি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকা, নরসিংদী, গাজীপুর সহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা। ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো সারা দেশে প্রতিষ্ঠান করার নির্দেশনা। এ ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।